আচ্ছা, পশ্চিমবঙ্গের পরিচিতি নিয়ে যখন কথা বলি তখন তো প্রায়শই এর সংস্কৃতি আর অর্থনীতির কথা আমরা আলাদা করে ভাবি, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু আজ আমরা একটু অন্যভাবে দেখব। উৎসগুলোর সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে এই দুটো দিক, এই সংস্কৃতি আর অর্থনীতি একসঙ্গে মিলে পশ্চিমবঙ্গের এই নিজস্ব চেহারাটা তৈরি করেছে। আমাদের লক্ষ্য এটাই, এই মেলবন্ধনের মূল জায়গাটা ধরা। একদম। আর এই আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য আর তার যে অর্থনৈতিক বাস্তবতা, হ্যাঁ। তার কিছু জরুরি দিক, হ্যাঁ। সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। দেখব কিভাবে এই দুটো মিলেমিশে বা হয়তো কখনো সংঘাতে রাজ্যের একটা একটা নিজস্ব পরিচয় গড়ে তুলেছে, যেটা শুধু অতীত বা বর্তমানের না, হয়তো ভবিষ্যতেরও একটা ইঙ্গিত দেয়। তাহলে সংস্কৃতি দিয়েই শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। দুর্গাপূজা। এটা তো এটা তো শুধু একটা উৎসব নয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় একটা পরিচিতি বলা চলে। অবশ্যই। কিন্তু এর বাইরেও তো কত কিছু আছে। পয়লা বৈশাখ, ঈদ, বড়দিন, সরস্বতী পুজো, এই উৎসবগুলো তো সারা বছর ধরে এখানকার সমাজটাকে বেশ রঙিন করে রাখে। আচ্ছা, এই যে উদযাপন, এগুলো কি শুধুই সামাজিক? এর কি অন্য কোনো দিক নেই? না, না, অবশ্যই আছে। দেখুন, দুর্গাপূজা বা এই অন্য উৎসবগুলো, এগুলো নিছক ধর্মীয় বা সামাজিক ব্যাপার নয় কিন্তু। এগুলো পশ্চিমবঙ্গের অর্থনীতিরও একটা মস্ত বড় চালিকা শক্তি। সেটা কিভাবে? ভাবুন একবার, ছোট ছোট কারিগর, মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী থেকে শুরু করে ধরুন প্যান্ডেলের লোক, আলো, আবার ধরুন পোশাক শিল্প, পরিবহন, বিজ্ঞাপন, একটা বিরাট অংশের মানুষের জীবিকা কিন্তু এই উৎসবগুলোর সঙ্গে জড়িয়ে আছে। এটা হলো সংস্কৃতির অর্থনীতির দিকটা, যা আবার সামাজিক বাঁধনগুলোকেও কিন্তু আরও শক্ত করে। ঠিক বলেছেন। অনেকটা খাবারের মতো, তাই না? যেমন ধরুন রসগোল্লা, সন্দেশ বা মিষ্টি দই, এগুলোর নাম তো মানে বাংলার বাইরেও সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বজোড়া খ্যাতি তো। আবার ধরুন সর্ষে ইলিশ বা লুচি আলুর দমের মতো একেবারে ঘরোয়া খাবারগুলো, সেগুলোও তো বাঙালির একটা পরিচয়ের অংশ। এগুলো কি শুধুই টেস্টের ব্যাপার, নাকি এরও অন্য মানে আছে? স্বাদের তো বটেই, কিন্তু তার থেকেও বেশি কিছু। যেমন আপনি মিষ্টির কথা বললেন, এই মিষ্টি শিল্পটা পশ্চিমবঙ্গের একটা মস্ত বড় কুটির শিল্প। বহু মানুষের অর্থনৈতিক নির্ভরতার উপর। আবার বিশ্ববাজারে পশ্চিমবঙ্গের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরিতেও এর একটা ভূমিকা আছে। আর দেখুন, এই যে খাদ্যাভ্যাস, এটা কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে রোজকার জীবনের মধ্যে দিয়ে। সত্যি। আর শিল্প সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়া কি পশ্চিমবঙ্গকে ভাবা যায়? বা ধরুন বাউল গান, এখানকার শাস্ত্রীয় নাচ, থিয়েটার, এগুলোর প্রভাব তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। একদমই না। আর রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এদের লেখা, এই যে বাংলা সাহিত্যকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া, এটা পশ্চিমবঙ্গের ওই মননশীল পরিচিতি তৈরিতে কতটা জরুরি? অত্যন্ত জরুরি। দেখুন, এই যে শৈল্পিক আর সাহিত্যিক ঐতিহ্য, এটা পশ্চিমবঙ্গের শুধু মননশীলতাই নয়, একটা স্বতন্ত্র রুচি, একটা মানসিকতা তৈরি করেছে। এটা একটা ভিত বলতে পারেন, যার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হয়তো ভারতের অন্য জায়গা থেকে কিছুটা আলাদা। আর এই ঐতিহ্যটা কিন্তু এখনও নানাভাবে প্রাসঙ্গিক। ধরুন প্রকাশনা শিল্প বা পর্যটন, সবেতেই এর একটা ছাপ রয়ে গেছে। বেশ। এবার যদি একটু অর্থনীতির দিকটায় তাকাই, কৃষি তো আছেই, ওটা তো ভিত্তি। কিন্তু তার সাথে পাট, চা, বিশেষ করে দার্জিলিংয়ের চা, হ্যাঁ, দার্জিলিং চা। চামড়া, এখনকার আইটি শিল্প, ইস্পাত, রাসায়নিক, এই শিল্পগুলো রাজ্যের পরিচিতি তৈরিতে কিভাবে কাজ করে? দেখুন, এই শিল্পগুলো, এগুলো পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা স্তম্ভ। যেমন আপনি দার্জিলিং চায়ের কথা বললেন, ওটা তো শুধু একটা পণ্য নয়, তাই না? ওটা বিশ্ব দরবারে পশ্চিমবঙ্গের একটা পরিচিতি, একটা আভিজাত্য। আবার ধরুন পাট শিল্প, এর তো একটা গভীর ইতিহাস আছে, রাজ্যের উত্থান পতনের সঙ্গে জড়িয়ে। ঠিক। এখন যেমন আইটি সেক্টর কলকাতাকে পূর্ব ভারতের একটা আধুনিক বাণিজ্য কেন্দ্র হিসাবে তুলে ধরছে, প্রচুর কর্মসংস্থান হচ্ছে, তেমনি রাজ্যের যে চিরাচরিত শিল্পগুলো, সেগুলো কিন্তু নিজেদের মতো করে টিকে আছে, বদলাচ্ছে, মানিয়ে নিচ্ছে। আর কলকাতা বা হলদিয়া বন্দর, এগুলোর ভূমিকা,
এগুলো তো শুধু মাল আনা নেওয়ার পথ নয়, তাই না? না না, একদমই নয়। এই বন্দরগুলো তো রাজ্যের অর্থনীতির লাইফলাইন। আর ঐতিহাসিকভাবে ভাবুন, কলকাতা তো ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। হ্যাঁ, ঠিক। সেই যে ঐতিহাসিক গুরুত্ব, তার সাথে বন্দরের মাধ্যমে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ, এই সব কিছু মিলে পশ্চিমবঙ্গের শুধু অর্থনৈতিক নয়, একটা একটা কৌশলগত পরিচিতিও তৈরি হয়েছে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে এর গুরুত্ব কিন্তু আজও একই রকম আছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সংস্কৃতি আর অর্থনীতি এখানে সত্যি মানে একেবারে হাত ধরাধরি করে চলে। একজনকে ছাড়া অন্যটাকে ভাবা বেশ মুশকিল। ঠিক ধরেছেন। একদিকে তার উৎসব, খাবার দাবার, শিল্প সাহিত্য দিয়ে গড়া একটা সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়, আর অন্যদিকে কৃষি, তার নানা শিল্প, পুরনো নতুন মিলিয়ে বন্দর, বাণিজ্য, এই অর্থনৈতিক শক্তি। এই দুয়ের জটিল বুননেই পশ্চিমবঙ্গের এই বহুমাত্রিক, এই স্বতন্ত্র রূপটা ফুটে উঠেছে। যেন অপরটিকে প্রভাবিত করছে, আবার আবার সমৃদ্ধও করছে। আজকের এই আলোচনা থেকে তাহলে এটা বেশ স্পষ্ট হলো যে পশ্চিমবঙ্গের পরিচিতিটা আসলে এর সাংস্কৃতিক ঐতিহ্য আর অর্থনৈতিক বাস্তবতার একটা অবিচ্ছেদ্য মিশ্রণ। এই মেলবন্ধনটাই রাজ্যটাকে তার নিজস্বতা দিয়েছে। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দেওয়া যাক। বলুন। পশ্চিমবঙ্গের এই যে দীর্ঘ ঐতিহাসিক উত্তরাধিকার, এই যে শক্তিশালী সাংস্কৃতিক ভিত, আর তার সাথে বর্তমানের এই পরিবর্তনশীল অর্থনীতি, এই সব কিছু মিলিয়ে আগামী দশকগুলোতে এর পরিচিতিটা কোন দিকে যেতে পারে? মানে বিশ্বায়ন আর আধুনিকতার চাপে এই যে স্বতন্ত্র মেলবন্ধন, এটা কি একই রকম থাকবে নাকি নতুন কোনো রূপ নেবে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।